দর্শক, আর কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এবং সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবলের 23তম এই আসরের যাবতীয় যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেটি জানবার চেষ্টা করব আমার সহকর্মী দেশকাল নিউজের সিনিয়র সাব এডিটর উপুল বড়ুয়ার থেকে। উপুল বড়ুয়া, আমার যে প্রথম যে প্রশ্নটি, যে এই বিশ্বকাপটা আসলে কোন পদ্ধতিতে হচ্ছে, টুর্নামেন্টের পদ্ধতি কি? এবার হচ্ছে আপনার 48 দলের বিশ্বকাপ। প্রথমবারের মতো এত দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে। 104টা ম্যাচ, গ্রুপগুলোকে 48 দলকে ভাগ করা হয়েছে আপনার 12টা গ্রুপে। সো এখান থেকে শীর্ষ 2 দল যাবে হচ্ছে। যদি বলি যে 12টি গ্রুপ থেকে 24টি দল যাচ্ছে, 24টি দল সরাসরি যাবে। দল আসলে কিভাবে যাচ্ছে? তারা হচ্ছে প্রতিটি গ্রুপে যে তৃতীয় দলটা থাকবে মানে পয়েন্ট তালিকায়, তার মধ্যে যারা শীর্ষ 8টা দল তারা যাবে হচ্ছে ওই 32-এ, এবং ওই 24+8 নিয়ে 32। মানে মূলত হলো গ্রুপ অফ 32 যেটি, সেখানে যাচ্ছে হলো মূলত 32টি দল। 32টি দল, 24টি হলো যে সরাসরি যারা আসলে টপ 2 যে দুটা দল, এবং তৃতীয় দল হিসাবে যে তৃতীয়দের মধ্যে যে একটা আসলে পরিসংখ্যানগত নানান হিসেব নিকেশের পরে তারা ওই 8টি দল আবার যুক্ত হচ্ছে হলো আপনার ওই 24টি দলের। এরপর আগের মতোই ওইখান থেকে নকআউট পর্ব শুরু, এবং হচ্ছে এখান থেকে যাবে হচ্ছে রাউন্ড অফ 16-এ। অর্থাৎ এটা শুরু হয়েছে হচ্ছে আপনার, ধরেন আমি একটু যদি বলি, 1994-এ আপনার বিশ্বকাপটার মানে লাস্ট পর্যন্ত ছিল হচ্ছে 24 দল। তো ওই সময় হচ্ছে সরাসরি 12 দল যেতে হচ্ছে আপনার রাউন্ড অফ 16-এ, আর 4 দল হচ্ছে যারা গ্রুপ পর্বের ওই যে তৃতীয় স্থান যেটা ছিল ওইভাবে যেত। এবং ওই বিশ্বকাপ হয়েছিল হচ্ছে যুক্তরাষ্ট্রে, এবং এবারও অনেকদিন পরে এই যুক্তরাষ্ট্রের এই নিয়মের মধ্যে যাচ্ছে। এবং আপনি দেখবেন গত 2 চ্যাম্পিয়ন্স লিগ হলো, সেটা কিন্তু এভাবে হওয়া, অর্থাৎ হচ্ছে সরাসরি 8 দল যাচ্ছে হচ্ছে আপনার রাউন্ড অফ 16-এ, এবং হচ্ছে বাকি 8টা দল প্লে অফ খেলে আসতেছে। এটা অনেকটা মানে এই রকমের অনেকটা বলা যায়, এই আদলে হচ্ছে। তার মানে আসলে আমরা এটাকে ওই যে নকআউট এবং সেই সাথে রাউন্ড রবিনের যে কম্বিনেশন, মানে লিগ ফরমেশনের সাথে নকআউটের এরকম একটি কম্বিনেশন আমরা এই বিশ্বকাপে দেখছি। হ্যাঁ, অনেকটা কম্বিনেশন, কিন্তু একেবারে একটা সহজ পদ্ধতি। আপনার সরাসরি আপনার 24টা দল প্লাস তৃতীয় স্থানের 8টা দল, এবং 32 নকআউট পর্ব শুরু, এরপর বাকিটা আগের মতোই, জাস্ট একদম ইজি। আচ্ছা, এটা মানে গ্রুপ অফ 32 যেটা, সেখান থেকে আমরা নকআউট পর্বে যাচ্ছি। সেখানে একেবারে যে হারবে মানে সে হেরে গেল, বিশ্বকাপ থেকে শেষ। হ্যাঁ, আমরা বিশ্বকাপ সম্পর্কে আরো যদি একটু বলি যে আসলে এই বিশ্বকাপ, আপনি অন্যান্য যে বিশ্বকাপ হয়েছে, আমরা যেটা বলছিলাম যে এটি আসলে 23তম আসর, এর আগের যে আসরগুলো ছিল সেটির সাথে যদি তুলনামূলক বিচার করি, আসলে এই বিশ্বকাপটা কোন দিক থেকে আলাদা? একেবারে টোটালি মানে ম্যাচ ধরেন আপনি যদি আয়তনে বলেন, সময়ের সংখ্যায় বলেন, তারপর হচ্ছে দলের সংখ্যায় বলেন, নিয়ম বলেন, অনেক ধরনের নিয়ম হয়েছে। তারপর হচ্ছে আপনার এই যে এতগুলো, এবং হচ্ছে 3টা দেশে আয়োজন ফার্স্ট টাইমের মতো। এর আগে দুই দেশ আয়োজন করছিল 2002 সালে, যেটা এশিয়াতে হয়েছিল, জাপান কোরিয়া। কিন্তু এবার হচ্ছে 3 দেশে ফার্স্ট টাইম, এবং হচ্ছে আপনি যদি মাস্কটের হিসাব দেখেন সেটাও 3টা। এবং এই যে শুরু থেকেই তো একটা বিতর্কের ভিতর দিয়ে যাচ্ছে এই বিশ্বকাপটা, এবং হচ্ছে যে দেশে হচ্ছে বিশ্বকাপটা মানে ফুটবল কিন্তু উত্তর আমেরিকায় খুব একটা জনপ্রিয় না, বিশেষ করে ইউএসএ তে। সেখানে কিন্তু এবার একটা বিশাল একটা উন্মাদনা তৈরি হচ্ছে, মানে তারপরও বিশ্বকাপ মানে থার্ড জনপ্রিয় হলে এবার কিন্তু একটা উন্মাদনার ভিতর দিয়ে যাচ্ছে। 1986-এ আপনার ম্যারাডোনা যে বিশ্বকাপ জিতেছিল, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতেছিল, তো সেই বিশ্বকাপের এই আস্তাকা স্টেডিয়ামে কিন্তু আপনার ম্যারাডোনা বিশ্বকাপ উঁচাই ধরছিল। সো এই বিশ্বকাপের এবং হচ্ছে উদ্বোধনী ম্যাচ দিয়ে আস্তাকা স্টেডিয়ামে শুরু হচ্ছে, এবং এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা, ঐতিহাসিক একটা ভেন্যু। তার মানে বলতে পারি যে তাৎপর্যপূর্ণ একটা স্টেডিয়াম, আসলে তৃতীয়বারের মতন বিশ্বকাপ হচ্ছে, ম্যারাডোনা এখানে কাপ উঁচিয়ে ধরেছিল। এবং মজার বিষয় হচ্ছে মেট লাইফ যে ইন্টার মায়ামির যে স্টেডিয়াম, সেখানেও আপনার ম্যাচ আছে। আচ্ছা, মেট লাইফে তো মূলত বিশ্বকাপের ফাইনালটি কোথায় হচ্ছে? হ্যাঁ, মেট লাইফ স্টেডিয়াম, সেটি হলো আপনার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি স্টেডিয়াম। আরো যদি দুটি স্টেডিয়াম সম্পর্কে আমরা যদি একটু জানার চেষ্টা করি, যে ধারণ ক্ষমতার জায়গা থেকে সবচেয়ে বড় স্টেডিয়াম ডালাসের যে স্টেডিয়াম আছে, এবং সেই সাথে মেক্সিকো সিটি, মানে মেক্সিকোর ইয়াতে অলমোস্ট সেখানে ধারণ ক্ষমতা 92 লাখের মতন দর্শক, মানে বিশাল একটি বড় স্টেডিয়াম। এটা আসলে করে কি বিশ্বকাপের আসার আগে মানে মোটামুটি একটু এক্সটেন্ড করে আপনার এইভাবে একটু বাড়ায়, একটা রেনোভেশন হয়, ধারণ ক্ষমতা যাতে আর একটু বাড়তে পারে। মেক্সিকো মানে তার মানে হলো যে স্টেডিয়ামটি রয়েছে হলো মেক্সিকোর রাজধানী যেটি মেক্সিকো সিটিতে। সেখানে আসলে এই যে তিনজন আসলে এবার আসরটি যে শেয়ার করছে, তার মধ্যে মেক্সিকোর এই স্টেডিয়ামটি হলো ধারণ ক্ষমতার দিক থেকে দ্বিতীয়, আমরা এটা বলতে পারি। আমরা যদি এবার একটু বেশ আলোচনা হচ্ছে এবার বিশ্বকাপের যার একটি গুরুত্বপূর্ণ দিক, উপল আপনি ভালো বলতে পারবেন,
যে সেটি হলো গিয়ে যে পুরস্কার মূল্য। আর যেটি আসলে পুরস্কার মূল্যের কথা যদি বলি, যে গত বিশ্বকাপের তুলনায় এবারের পুরস্কার মূল্যটা আসলে কেমন দেখছেন, কতটুকু বেশি বাকি? এবার তো বিশাল অঙ্কের এটা, মানে একেবারে বলা যায় গত কাতার বিশ্বকাপের চাইতে 50% মানে শতাংশ, 50% বেশি বাড়ানো, এবং হচ্ছে 56.5 মিলিয়ন আপনার যে জিতবে সে টাকা পাবে। এটা কিন্তু বিশাল বিশাল অঙ্ক, কারণ এই খরচটাও বেশি হচ্ছে, কারণ আমরা যাতে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে বিশ্বকাপ তিনটা দেশে যাওয়া আসা সব খরচ মিলিয়ে যে খরচটা, এটা কিন্তু আপনার উঠে যাবে এই ধারণা করা চলে। ফার্স্ট টাইম হচ্ছে এটা নিয়ে অনেকে একটু বিভ্রান্ত ছিল, অনেক খরচ হয়ে যেতে পারে, কিন্তু এই যে মূল্য এটা বাড়লো সেটা কিন্তু অনেক বেশি আর কি। এটা 50% বাড়াবাড়িতে বিশাল, মানে আগে যদি আমরা সেটা 5 কোটি টাকা হইতো জাস্ট এক্সাম্পল, সেটা এখন 10 কোটি টাকার একটা পুরস্কার। এটা তো বিশাল, এবং হচ্ছে আপনার ধরেন বৈশ্বিকভাবে ফুটবল চারিদিকে ছড়াই গেছে এবং 48টা দেশে সরাসরি বিশ্বকাপ দেখাবে, তার মধ্যে একটা বাণিজ্যিক একটা বিষয় আছে, বিশাল একটা বিষয় আছে। আমরা বলি যে গ্রেটেস্ট শো না, হ্যাঁ, মানে সেটি আসলে সেই পরিসরটি মানে আরেকটু বাড়লো, আরো একটু বাড়লো। 48টি দল, মানে 48টি দল আসলে 3টি দেশে খেলছে, তারপরে তারপরে 16টি ভেন্যুতে খেলছে, মানে ব্যাপারটা অনেকটা ওই যে বিশ্বকাপ বলতে যে জাঁকজমকপূর্ণ যে অবস্থাকে বোঝায় সেটিতে যাচ্ছে। এবং আপনি নেক্সট টাইম আরেকটু এখানে যোগ করে দিই শুভ ভাই, সেটা হচ্ছে পরে যে বিশ্বকাপটা, তো আমরা 100 বছরের বিশ্বকাপ, সেটা 6টা দেশে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং হচ্ছে আপনার ধরেন যেহেতু উরুগুয়েতে শুরু হয়েছিল, সেই মন্টেভিডিওতে, সেখানেও একটা ম্যাচ খেলবে উরুগুয়ে, হ্যাঁ 1930-তে, এবং হচ্ছে পরের বিশ্বকাপ সৌদি আরব হচ্ছে বিট করলো, এবং হচ্ছে ওরাই একমাত্র বিট, এবং ওরাই সৌদি আরবে হবে 34-এর বিশ্বকাপটা 64 দল নিয়ে হতে পারে, 64 দল হওয়ার সম্ভাবনাও আছে। আপনাকে যদি একটু জিজ্ঞাসা করি, আপনার চিন্তা ভাবনা আসলে কেমন, যে কোন দলগুলো আসলে এবার বিশ্বকাপের জন্য হট ফেভার? হ্যাঁ, এবার আমি মনে করতেছি ফ্রান্সকে আগায় রাখবো। তারা গত 2বার বিশ্বকাপে আপনার ফাইনাল খেললো, কিন্তু এবারও দুর্দান্ত একটা দল গঠন করছে। আপনার দলে দেখেন কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে, লাস্ট টাইম গতবার সে কিন্তু ব্যালন ডিওর জিতলো, এবং এবারও কিন্তু সে কন্টেন্ডার। মানে তারপর হচ্ছে মাইকেল ওলিসে নামে একটা প্লেয়ার আছে দুর্দান্ত, এবং হচ্ছে আপনার ধরেন জের এমেরি, এই যে মানে তরুণদের নিয়ে বিশ্বকাপ, ওরা কিন্তু এবারও খুবই ফেভারিট। স্পেনও কিন্তু দুর্দান্ত, এবার ধরেন লামিনে ইয়ামালের মতো দুর্দান্ত প্লেয়ার আছে, তরুণ একটা প্লেয়ার, হ্যাঁ তরুণ তুর্কি, এবং সে যখন বক্সের সামনে একটু বল পায় এবং বাঁ পায়ে যে শটটা করে, মানে দুর্দান্ত। এটা তার বিষয়, চমৎকার একটা, ওর একটা মানে টেকটিক্স বলেন, কৌশল বলেন, স্কিলটা খুবই দুর্দান্ত। এবং হচ্ছে আপনার ওদের পেদ্রি আছে, তারপর হচ্ছে আপনার গাবি নামে একটা প্লেয়ার আছে, এবং সব মিলিয়ে ব্যালেন্সড একটা টিম। কিন্তু যেটা হচ্ছে শেষ পর্যন্ত ফুটবল তো আসলে গোলের খেলা, স্পেন এই জায়গায় একটু পিছিয়ে, ওদের হচ্ছে আসলে সরাসরি যে মানে স্ট্রাইকারটা এবং হচ্ছে ফিনিশার যেটা আমরা বলি, ফরওয়ার্ডের জায়গায় তাদের ওই জায়গায় একটা দুর্বলতা আছে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এবার ফ্রান্সকে আমি উপর দিকে রাখবো, আর একটু হচ্ছে স্পেন এবং ব্রাজিল। আর্জেন্টিনা তো অলওয়েজ ফেভারিট আছে। তো আর্জেন্টিনার প্রসঙ্গে জানতে চাই যে তারা তো আসলে সর্বশেষ বিশ্বকাপের তারা বিশ্বকাপ জয়ী, এখন পর্যন্ত তারা বিশ্বকাপ জয়ী দল। আসলে এই দলটিকে এইবার মেসি রয়েছেন, কেমন দেখছেন বিশ্বকাপের জন্য, কতটুকু আসলে তারা এবারও তারা ভালো একটা মানে কন্টেন্ডার হিসেবে বলতে পারি তারও কিন্তু ঘটনাটা হচ্ছে গতবার তারা যে বিশ্বকাপ দলটা নিয়ে গেছিল, এবারও প্রায় সেম, অনেকটা, খুব একটা পরিবর্তন 2-1 জন ছাড়া। কিন্তু এই যে ওটামেন্দি, তাকলিয়াফিকু, এদের তো বয়স হয়ে গেছে আসলে শুভ ভাই। আপনি ধরেন কিলিয়ান এমবাপ্পে সামনে পড়লো, এদেরকে মানে ট্যাকেল দেওয়ার মতো তো একটা বিষয় থাকবে। তারপরে ওই যে ব্রাদারহুড একটা বিষয় আছে, এসকালোনের সঙ্গে, কোচ এসকালোনের সঙ্গে এদের খুবই ভালো সম্পর্ক, এবং মেসির জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত। এবং আমি এখানে আপনি ধরেন দে হ্যাভ এ ভিশন, এবং তারা এটা রক্ষা করার জন্য উঠে পড়ে লাগবে। এই রকমের আমরা ছিল হচ্ছে 1986 ম্যারাডোনা জেতার পরে 1990 তারা কিন্তু ফাইনাল খেললো। তবে এর মধ্যে এই দলটা একটু ভিন্ন বলতে এখানে আপনার মেসি, কিন্তু মেসি নির্ভরতা কমাইতে হবে। আর্জেন্টিনাকে যদি সাফল্য পেতে হয় তাহলে মেসি নির্ভরতা কমিয়ে একটু আপনার ধরেন মিডটাকে করতে হবে। সেই জায়গায় মিডটা কিন্তু ওদের স্ট্রং আছে, যেমন এনজো ফার্নান্দেজ একটু ডিপ লাইং একটা মিড, এবং হচ্ছে আপনার দুই পাশে আপনার ম্যাকেলিস্টার, সে কিন্তু লিভারপুলের ভালো ফর্মে ছিল। তারপর আপনার ধরেন আপনার রদ্রিগ দীপল, এই দীপল তো আপনার মেসির জন্য জানো দিয়ে দিতে পারে, ইন্টারমিডিয়েটের সঙ্গে একসঙ্গে খেলতেছে কিছুদিন, বেশ ভালোই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে তাদের ডিফেন্ডারের জায়গাটায় একটু ঘাটতি আছে। সেই জায়গায় আপনার ধরেন লিসান্দ্রো মার্টিনেজকে আমি একটু দেখতেছি, সে রোমেরও চোটে পড়ছিল, এই দুজন সেন্টার ব্যাকে থাকে। তারপর হচ্ছে আপনার ধরেন লেফট ব্যাকে আপনার তাকলিয়াফিকু থাকবে। তো এইভাবে কিন্তু তারা
দলটাকে ইয়া করবে আর কি, এবং দেখা যাক কি হয়, আসলে তো বোঝা যায় না। এবং আমি যত বিশ্লেষণ করি না কেন কেন কিন্তু দিন শেষে তো আপনার খেলতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। গোলকিপার যিনি আর্জেন্টিনার গোলকিপার, বেশ আলোচিত গত বিশ্বকাপে আসলে তিনি তার দুর্দান্ত সময় কাটিয়েছেন, দুর্দান্তভাবে তিনি যে বারপোস্ট যেটি সেটি আসলে রক্ষণ ভাগে মানে বারপোস্টকে রক্ষা করার যেটি ব্যাপার সেটি তিনি করেছেন। এইবার আসলে তিনি কতটুকু আর্জেন্টিনার জন্য আসলে সে কতটুকু সাপোর্টিভ হবে, সে আসলে কতটুকু দিতে পারে? সো এই কিছুদিন আগে আমরা ধরেন ইউরোপা লিগ জিতলো কিন্তু এমি মার্টিনেস, এবং আঙ্গুলের চোট নিয়ে কিন্তু সে খেললো। আচ্ছা, এই চোট নিয়ে কিন্তু আপনার ধরেন সে বিশ্বকাপে যাচ্ছে, আশা করি সে সুস্থ হয়ে উঠবে, এটা একটা বড় বিষয়। সে না থাকলে হুয়ান ফুসু হচ্ছে আপনার আতলেতিকো মাদ্রিদের যে গোলরক্ষক, তাই হয়তো দায়িত্ব পাইতে পারে। কিন্তু এমি মার্টিনেসের একটা বিষয় হচ্ছে সে যখন বিগ মঞ্চে যায়, বড় মঞ্চে, সে কিন্তু অন্য ধরনের চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লাব ফুটবলে সে যা করুক না কেন, তার অনেক ব্লান্ডার করে, এই করে সেই করে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সে যখন একটা বড় মঞ্চে যায় সে চেঞ্জ হয়ে যায়। এটা তার একটা বিগ পয়েন্ট, মানে বড় আসর প্লেয়ার। এবং হচ্ছে যদি ট্রাইবেকারে আর্জেন্টিনার জয়ের চান্স 70% চলে আসে, কারণ এমি মার্টিনেস আমরা যে অঙ্গভঙ্গি সবকিছু মিলিয়ে সে কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়কে পুরো এর মধ্যে কনফিডেন্স, হ্যাঁ ট্রাইবেকার। আমরা এই কারণে বলি বাজ পাখি সে। এমনি ম্যাচের মধ্যে সে কিন্তু জাস্ট একটা নরমাল গোলরক্ষক, বাট যখন ট্রাইবেকার আসে এবং হচ্ছে পেনাল্টি শুট আউট আসে, সে তখন হচ্ছে চেঞ্জ হয়ে যায়, টোটালি চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা ফ্রান্সের বিপক্ষে দেখেছি, নেদারল্যান্ডসের বিপক্ষে দেখছি গত বিশ্বকাপে। আর সেই সাথে আমি যদি একটু বলি যে আসলে বিশ্বকাপে ব্রাজিল বাংলাদেশে, যদি সহজভাবে বলি যে বাংলাদেশের সবচেয়ে বেশি সমর্থক আর্জেন্টিনা এবং ব্রাজিল। এখন ব্রাজিলের আমার যে প্রসঙ্গটি বলার, যে তারা তো আসলে 90-এর দশকে এবং তার তৎপরবর্তী সময় দুর্দান্ত একটি দল তাদের দল ছিল, হ্যাঁ। তাদের সোনালী একটি সময় গিয়েছে, রিভালদো, রোনালদিনহো, কার্লোস, বেবেতো, মানে এরকম নানান আসলে দুর্দান্ত সব ফুটবলার ছিল। এখন আসলে তাদের সেরকম ভাবে ওই অর্থে যে নামগুলো ছিল, যে টিমটা ছিল, সেটি তো নাই। আপনি আসলে এই দলটিকে নিয়ে এইবার বিশ্বকাপে কতটুকু স্বপ্ন দেখছেন? আপনি এখানে একটু নামের সঙ্গে সঙ্গে তাদের খেলার ধরনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন নামগুলো দেখেন, রোনালদো, দিনহু, কিন্তু এই যে নামগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু এরকমের নাম ব্রাজিলে খুব একটা পাওয়া যায় না। আচ্ছা, যা হবে, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। তাদের হচ্ছে এবার বিশ্বকাপ খেলবে হচ্ছে, এবং তাদের ইতিহাসে প্রথমবারের মধ্যে বিদেশি কোচের আন্ডারে খেলবে বিশ্বকাপ। তো আনচেলত্তি কিন্তু দুর্দান্ত একটা কোচ, সে কিন্তু এসি মিলানকে 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতানো এবং রিয়াল মাদ্রিদকে 3টা, ব্যাপক বিষয়। এবং এটা হচ্ছে এখন এই জিনিসটাকে ব্রাজিলের নিয়ে আসাটা বড় একটা ফ্যাক্ট। মানে আনচেলত্তি যদি পারেন সেটা তো ভিন্ন বিষয়, তবে ব্রাজিলেও কিন্তু ভালো প্লেয়ার আছে। নেইমারের চোট বাদ দিয়ে কিন্তু আমরা যদি বর্তমান সময়ের উইঙ্গারের মধ্যে মানে সেরা একজন উইঙ্গার হচ্ছেন আপনার ভিনিসিয়াস জুনিয়র, এবং তারপর হচ্ছে আপনার ধরেন এই যে গ্যাব্রিয়েল মাগালহেস লাস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললো, যদি একটা ট্রাইবেকার মিস করছিল, কিন্তু দুর্দান্ত সে 90 মিনিট কিন্তু আপনার পিজির খেলোয়াড়দের ইয়ে করলো। কিন্তু এর বাইরেও আপনার ধরেন ধরতে গেলে কিন্তু ওদের অভিজ্ঞ আপনার ইয়ে আছে, কাসেমিরো আছে, এবং গোলরক্ষকে এলিসন, বেশ ভালো ভালো প্লেয়ার আছে। কিন্তু দিন শেষে আপনার যেটা আগে বলতেছেন, আমরা যুগবনিতের যে ফুটবল, আগে যে আপনার জিঙ্গা ফুটবল, এই যে সেলে সাউদার, এটা কিন্তু হারাই গেছে ঠিক, কিন্তু আপনার ধরেন বিশ্বমঞ্চে কিন্তু ব্রাজিলকে আমরা ফেভারিট হিসেবে রাখতে হবে, এবং যে কোনো মুহূর্তে তারা কিন্তু অল টাইম ফেভারিট। এই যে ফ্রান্সের নাম আসে, ইতালি, জার্মানি, আর্জেন্টিনা, আসলে যে কোনো প্রেক্ষাপটে বিশ্বকাপ মানে তারা মানে আপনি যখন বিশ্বকাপের প্রসঙ্গ তখন আপনাকে ব্রাজিলকে রাখতে হবে। এবং আপনি যদি সবচেয়ে বাজে দল নিয়ে ব্রাজিল আর্জেন্টিনা যাই, তারপর তাদেরকে আপনাকে ফেভারিটের জায়গায় রাখতে হবে, হাই ভোল্টেজ ম্যাচ। কারণ হচ্ছে তারা ওই রকমের, মানে যে কোনো মুহূর্তে আমরা ধরেন কামব্যাক করতে পারে। এটাই গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পেরোতে পারে নাই ব্রাজিল, সেটা হয়তো আপনি দেখছেন। কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে তাদেরকে আমি সেমিফাইনাল পর্যন্ত দৌড় রাখতেছি, পরে ফাইনাল কি হবে সেটা জানি না। কিন্তু এবারও তাদের বেশ ভালো ভালো প্লেয়ার কয়েকটা, এবং ক্লাব ফুটবলে বেশ ভালো করতেছে সেরকম প্লেয়ার আছে, এবং মিডে গিমারেস ছেলেটা খুবই ভালো করতেছে। তো এই যে এই ফর্মটা যদি তারা বিশ্বকাপে নিয়ে আসতে পারে, আশা করি খুবই চমৎকার একটা। আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি উপর, সেটি হলো গিয়ে ডার্ক হর্স। প্রত্যেকটি বিশ্বকাপে আসলে এমন কিছু দল থাকে, আমরা যদি একটু গতবারের বিশ্বকাপ দেখি, আমরা হয়তো মরক্কোকে ধরতে পারি, তাই না? তো এরকম এই বিশ্বকাপে আসলে এরকম ডার্ক হর্স কাদের দেখছেন, কোন দলকে নিয়ে আপনি এই ইতি করছেন? আচ্ছা, 2018 সালে কিন্তু বেলজিয়াম ডার্ক হর্স হিসেবে গেছিল, এবং তারা কিন্তু আপনার ধরেন সেমিফাইনাল পর্যন্ত খেললো, লাস্টে সম্ভবত ওই
ফ্রান্সের কাছে হেরে গেছিল বোধহয় এবং দুর্দান্ত একটা টিম ছিল তাদের নিয়ে গতবার সম্ভাবনা ছিল। তো গতবার হচ্ছে আমরা ধরেন মরক্কোকে আসলে আমরা ডার্ক হর্স হিসেবে যাই না, কিন্তু তারা যাওয়ার পরে ডার্ক হর্স হয়ে গেছে। তা আমি এবার মনে করতে সরাসরি কাউকে আমি ডার্ক হর্স মনে করছি না, মানে কোন যাচ্ছে এরকম অনেক 5-6টা দল আছে, কিন্তু আমি এখন এবার মনে করতেছি ধরেন যাওয়ার পরে চেঞ্জ হয়ে যেতে পারে, ডার্ক হর্স হয়ে উঠতে পারে। সেটা হচ্ছে আপনার ইকুয়েডর আছে, জাপান আছে, তারপর আমরা ধরেন এবার নরওয়ে। ইয়েস ইয়েস ভাই দারুণ একটা কথা বলছেন। নরওয়ের এবার কিন্তু খুবই সম্ভাবনা আছে এবং যে কোনো আপনার বড় হালান্ড আছে, ওডেগার্ড আছে আর্সেনালে, তারপর হচ্ছে আপনার সোরলোত আছে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে, এবং তারা এই তিনজনে কিন্তু গত মৌসুমটা দারুণ খেলছে, দুর্দান্ত খেলছে। এবং আপনি আরেকটা এখানে তারা যে ভাইকিংস এবং তাদের যে শক্তিশালী যে বিষয়টা, এই শক্তি শারীরিক গঠন এবং শক্তির জায়গাটা কিন্তু তারা অন্য দল থেকে একটু আগায় থাকবে। মানে ঐতিহাসিক যে তাদের ভাইকিংস এর ব্যাপার, তাদের ফটোশুটও মনে হয় এইরকম করছিল এবং অনেকদিন পরে বিশ্বকাপে ফেলতে আসছে। তো আমার কাছে মনে হয় যে এবারে তারা একটা এক্সাইটেড এবং একটা বড় কিছু করতে পারে। এশিয়ার এবার 9টি টিম খেলছে। 9টি টিমকে আসলে কিভাবে মূল্যায়ন করছেন, মানে আপনি কিভাবে দেখছেন যে আমরা আসলে কোন পর্যন্ত এশিয়ার কোন টিম যেতে পারে, কোন দলটিকে একটু এগিয়ে রাখবেন? আচ্ছা, এশিয়ানদের মধ্যে সর্বোচ্চ সাফল্য সম্ভবত 2002 সালে সাউথ কোরিয়া পেয়েছিল, যেটা ঘরের মাটিতে সেমিফাইনাল খেললো। তো এরপরে তো জাপান তো লাস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, এবং গতবার তারা কিন্তু ওই যে 2018 বিশ্বকাপে একটা ছিল যেটা বেলজিয়ামের কাছে লাস্টে হেরে গেছে। সো আমি এই সাফল্য বলতে যদি বলি তাহলে যে কোরিয়া এবং হচ্ছে জাপানকে আমি আগায় রাখবো। তারা বিশ্বকাপ জিতবে সেটা আমি বলবো না, তবে তারা একটা যে কোনো অঘটন ঘটে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে। এর মধ্যে আবার ইরান আছে, ইরাক আছে। ইরাক তো প্লে অফ খেলে আসলো, কিন্তু ইরান ইরাককে আমি সেভাবে দেখতেছি না। তবে ইরান যেহেতু একটা যুক্তরাষ্ট্র তো শত্রু দেশ হয়ে গেছে এখন, ওখানে একটা তারা বড় কিছু করার একটা স্প্রিনে যাবে, জায়গাটা অনেক দূর নিয়ে যেতে পারে। তবে ইরাককে আমি সেই জায়গায় রাখবো না। ইরাকের ওভাবে খুব একটা ভালো প্লেয়ার নাই, কিন্তু ইরানের কয়েকটা ভালো প্লেয়ার ইউরোপে খেলে। কিন্তু তাদের যে সেরা ফুটবলার তাকে কিন্তু ওই যে জাতীয়তাবাদী বিভিন্ন কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। অন্য জর্ডান আর হচ্ছে উজবেকিস্তান হচ্ছে নতুন দল, মানে ফার্স্ট টাইম নবাগত দল হিসেবে বিশ্বকাপে খেলবে। এর বাইরে আমরা ধরুন সৌদি আরব তো গত বিশ্বকাপে আপনার একদম আর্জেন্টিনাকে একদম হাইলাইন ডিফেন্স খেলে আর্জেন্টিনাকে হারাই দিল। সো এই জায়গা থেকে ধরতে গেলে আমি সাউথ কোরিয়া এবং হচ্ছে জাপানকে আগায় রাখতেছি, এবং ওইটাই। আমি একটু এবার অন্য একটি প্রসঙ্গে আসি, আমরা সেই দিকে যে আসলে বিশ্বকাপ নিয়ে মানে এবার যে 4টি দল আসলে এবার বিশ্বকাপে প্রথমবারের মতন তারা খেলছে। আমি যদি একটু আপনাকে নামগুলো শেয়ার করি, যে কেপ ভার্দে রয়েছে, কুরাকাও রয়েছে, জর্ডান এবং উজবেকিস্তান। এই 4টি দলকে নিয়ে আপনি কাকে একটু মনে করেন যে বিশ্বকাপে ভালো করতে পারে? নবাগতদের মধ্যে মনে হচ্ছে আপনার ধরেন উজবেকিস্তান দলটিকে কিভাবে দেখেন? না, উজবেকিস্তান দলে ওইভাবে উজবেকিস্তান কয়েকটা প্লেয়ার কিন্তু বাংলাদেশ ফুটবলে খেলেও গেছে, এখনো খেলে। তারপর হচ্ছে আপনার ধরেন কুরাসাও আমরা পরিচিত হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে খেলার কারণে কুরাসাও আমাদের কাছে পরিচিত হয়েছে। ক্যাপ বাদে আফ্রিকা থেকে যাওয়া, সেই জায়গা থেকে ক্যাপ বাদের কয়েকটা প্লেয়ার বাইরে থেকে, যেমন এখানে যেমন আপনার ধরেন হামজারা, জামালরা যেভাবে বিদেশি নিয়ে আমরা খেলতেছি রিক্রুট, সেভাবে কিন্তু তাদের কয়েকটা প্লেয়ার আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কেপ বাদে একটু হয়তো যা একটু অঘটন যদি ঘটাতে পারে, বাট আমি কুরাসাওকে আগায় রাখতেছি না। আর হচ্ছে আপনার ধরেন জর্ডান, উজবেকিস্তানকে আগায় রাখতেছি না, কারণ এশিয়ান টিমগুলো ওভাবে খুব একটা অঘটন ঘটাতে পারে না, আমরা সেটা দেখছি। কিন্তু আপনাকে যখন 2006 বিশ্বকাপে সেনেগাল নতুন আসে, কিন্তু আমরা ধরুন ফ্রান্সকে হারাই দিয়েছিল, সেই জায়গাতে আফ্রিকান দল কিন্তু অঘটন ঘটাতে উস্তাদ। সেই জায়গায় এটা দেখতে হবে আর কি। সেই জায়গা থেকে আমি ক্যাপ বাদ থেকে 4টা দলের মধ্যে ক্যাপ বাদ থেকে একটু আগায় রাখবো। আচ্ছা, আমরা একটি প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গটি আসলে অন্তত অনেকের কাছ থেকে আমি জানবার চেষ্টা করেছি। সেই প্রসঙ্গ যে বিশ্বকাপ নিয়ে যে বাংলাদেশ উন্মাদনা, সেটি যে কোনো বিশ্বের যে কোনো দলের তুলনায় বা দেশের তুলনায় অনেক বেশি। মানে এই যে আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে যে হাইপটা বাংলাদেশে তৈরি হয়, সেটি আমরা দেখেছি ছোটবেলা থেকে, যে বাড়ির ছাদ মানে পতাকায় আচ্ছাদিত হয়ে যায়, নানান দেশের পতাকা, এর মধ্যে জার্মানির পতাকা থাকে, ইতালির পতাকা থাকে, বিভিন্ন দেশের পতাকা। আপনি কি খেয়াল করেছেন কিনা যে এইবারের আসলে বিশ্বকাপ উন্মাদনা অনেকটা আপনার যদি বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক এবং একই সাথে জার্সি কেন্দ্রিক, বিভিন্ন অনলাইন ইস্যুর কারণে, কিন্তু ছাদে ছাদে যেই ফুটবলের পতাকা, যে আবহ, যেই আমাদের যদি বলি যে আমাদের যে রেওয়াজটা ছিল, সেটি আপনি দেখছেন কিনা? যদি কম দেখে থাকেন সেটি কেন? যখন আমি তো ওই সময় আমার একটা লাইফ কাটছে গ্রামে, সো গ্রামের মধ্যে আমি দেখছি হচ্ছে আমাদের বাড়ির ছাদে আমার বড় ভাই আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছে, আমার আরেক বড় ভাই ব্রাজিলের পতাকা টাঙাচ্ছে, বারান্দায় সব জায়গায় একটা উন্মাদনা।
কিন্তু ওই রকমের জার্সি ছিল না, মানে কারণ জার্সিটা এখন তো হচ্ছে জার্সি ব্যবসাটা একটা বড় বিষয়, পতাকা চাইতে জার্সি ব্যবসাটা একটু ভালো জায়গায় চলে গেছে। আর হচ্ছে আপনার ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সবকিছু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে শুভভাই। আপনি যদি দেখেন আমাদের জীবনযাপনের সবকিছু সেটা আন্দোলন বলেন, সেটা প্রতিবাদ বলেন, সব জায়গাতে আসলে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। সো সেই সাপোর্ট বিষয়টাও এখন হচ্ছে কোনো দলকে সাপোর্ট করাটা এখন হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসা। তো এটা আসলে আমি খারাপভাবে দেখি না, এটা থাকবে। অর্থাৎ আমাদের জীবনযাত্রা যেমন চেঞ্জ হচ্ছে, সবকিছুর মাধ্যমে এই সাপোর্টিভ জিনিসটাও আসলে চেঞ্জ হচ্ছে, এটাকে মেনে নিতে হবে, এটা খুবই নরমাল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে উন্মাদনা আসলে কমেনি, যে আসলে মোড়কটা আসলে মোড়কটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের জাতিগতভাবে ফুটবলের প্রতি যে ভালোবাসাটা সেটি এখন পর্যন্ত চলমান, ভিন্ন আঙ্গিকে। আমি একটু এখানে আর দুইটা লাইন যোগ করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমার একটা বড় ভাই ইংল্যান্ডে থাকে, একটা ছোট ভাই নিউজিল্যান্ডে থাকে, দুই দলে কিন্তু বিশ্বকাপে খেলবে আবার। তো আমি তো তাদেরকে ফোন করছি, মানে কথা হচ্ছিল, তো ওদের কি অবস্থা, মানে ওখানে আমাদের মতো বাংলাদেশের মতো পতাকা উড়ে কিনা, বলে যে না এখানে তো ওইগুলো কোনো চিহ্ন দেখা যায় না। আর হচ্ছে নিউজিল্যান্ডে তারা বিশ্বকাপে খেলতেছে, এবং নিউজিল্যান্ডে তাদের রাগবিকে ভালোবাসে, এবং হচ্ছে আপনার ধরেন ক্রিকেটে আপনার অস্ট্রেলিয়া অথবা এই ধরনের ইয়াতে। তো ফুটবল যাচ্ছে বিশ্বকাপে খেলতে, কিন্তু আমাদের মতো তাদের মতো উন্মাদনাটা নেই। এটা একটা ভিন্ন আর কি। এবং ইউএসএ তে দেখেন, ইউএসএ তে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে উন্মাদনা সেটা ইউএসএ তে হচ্ছে না, যদিও এখানে বিশ্বকাপ। সো গত বিশ্বকাপে আমরা যেভাবে সাপোর্ট দিছিলাম আর্জেন্টিনাকে, মানে আমাদের দেশের মানুষজন আর্জেন্টিনাকে এটার জন্য ধন্যবাদ জানাইছিল পরে। সো এটা একটা বড় বিষয় আর কি, একটা প্রাপ্তি বলতে পারেন। আমাদের যে ক্রেজিনেস বিশ্ব জানে, হ্যাঁ এটা আমরা শেষ দিকে আমরা ফুটবলে হয়তো পিছিয়ে থাকতে পারি, কিন্তু আমরা ফুটবলের ভালোবাসার দিক দিয়ে কিন্তু অন্যদের চাইতে অনেক এগিয়ে, অনেক গুণে এগিয়ে। আমাদের সেই ভালোবাসা যাতে আমরা একটা গঠনগত জায়গা নিতে পারি, আমরাও যাতে বিশ্বকাপে পৌঁছাতে পারি, এরকম একটি আগ্রহ আসলে আমাদের দেশেও যে হামজারা খেলছেন, আমরা সেই প্রত্যাশা রাখি ভবিষ্যতের জন্য। আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে শেষ করব, যে ফুটবল বল নিয়ে যে ম্যাচ বল, সেটি আসলে প্রতিবার একটা আলোচনার জায়গা থাকে। এবার যে বলটি আসলে এই বিশ্বকাপে তৈরি করেছেন সেটি এডিডাসের বেশিরভাগই উন্ডা প্রযুক্তিগত জায়গা থেকে এই বলটিকে কিভাবে, আচ্ছা বাংলা মানে বিশ্বকাপের বল আসলে তৈরিটা বেশিরভাগই করা হচ্ছে এডিডাস এবং হচ্ছে ট্রাইউন্ডার। সেখানে তো আপনার চিপস বসানো থাকতেছে, আপনি বলটা কত স্পিডে যাচ্ছে, কয়টা শুট করতেছে, সবকিছু হচ্ছে আপনার একটা রেকর্ডেড হয়ে যাচ্ছে, এবং হচ্ছে এটা ভিআরের ক্ষেত্রে একটা প্রভাব রাখবে, গুরুত্বপূর্ণ। এবং এটা যে শুধু এবার করতেছে তা না, এটাকে ভার্সনটা আরেকটু উন্নত করা হয়েছে। কিন্তু আপনি 2018 বিশ্বকাপে এটা শুরু হয়েছিল, আপনার 2022 বিশ্বকাপও দেখা গেছে সেম, এই যে ভিতরে চিপস বসানো, এটাকে আরেকটু ডেভেলপ করা হয়েছে, এটা বলা যায়। সো এটা নতুন আসলে কিছু না, বলের মধ্যে প্রযুক্তি, এবং এটা হচ্ছে চার্জ দিতে হবে এবার 6 ঘন্টা ধরে চলবে। একটা ম্যাচ তো ধরেন 90 মিনিট প্লাস যদি অতিরিক্ত টাইম থেকে 30 মিনিট টাই ব্রেকারে গেল, তো এটা কোনো বিষয় না। এটা প্রযুক্তির সামনে আরো হয়তো অন্যভাবে দেখা যাবে। এখন আপনি এই বলটার ইয়াটাকে আপনি ধরেন একটা লাথি মারছেন, এই গতি থেকে শুরু করে সমস্ত ধরনের ডকুমেন্টস, মানে যেটা ইয়া হয় কি বলে, এটারও তো ভুলে গেছি, মানে জিনিসটা হচ্ছে কত ইনফরমেশন সবকিছু হচ্ছে জাস্ট একটা সঙ্গে সঙ্গে আপনার পাঠিয়ে দিবে, মানে সবকিছু। এটা অফসাইডের ক্ষেত্রে, অফসাইডের ক্ষেত্রে বলেন, বিয়ার ক্ষেত্রে, এটা বিশাল একটা জায়গা ইয়ে করে রাখবে। এবার বিশ্বকাপে যারা ফুটবল খেলছেন, যারা আসলে রোনালদো মেসির মতন যারা আসলে পরীক্ষিত, এবং সেই সাথে যারা তরুণ যারা রয়েছেন, আসলে এবার তরুণ এবং যারা খেলছেন, মানে এই যে মানে ইমপ্যাক্ট আসলে কারা রাখবে বিশ্বকাপ, আসলে ভালো ফুটবলার বা ভালো করবে কারা? আচ্ছা, রোনালদোর বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু রোনালদো এখনো মাঠে নামলে তার দিকে স্পটলাইটে যাবে। ইভেন মেসির ক্ষেত্রেও তারা রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলবে। তো তার মধ্যে নতুন নতুন যে প্লেয়ারগুলো আসতেছে, সেটার মধ্যে আমি বলবো যে আপনার ধরেন লামিনে ইয়ামাল শুরুর দিকে থাকবে, তারপর হচ্ছে আপনার ব্রাজিলের এন্ড্রিক আছে, তারপর হচ্ছে আপনার হালান্ড তো ফার্স্ট টাইম বিশ্বকাপ খেলবে, যদিও তার এখন 24 হয়ে গেছে, এবং হচ্ছে আপনার আর্জেন্টিনার নিকো পাস। তো এদের দিকে আপনার স্পটলাইটটা একটু বেশি থাকবে। যেমন গতবার কিন্তু হুলিয়ান আলভারেজ নতুন এসে খুব একটা চমৎকার করলো, সো এবারও ওদের দিকে চোখটা থাকবে। এর বাইরে ক্লাব ফুটবলে কিছু প্লেয়ার আছে, দিওয়ানতে, এদের দিকে ইয়েটা থাকবে। কিন্তু ওরা ছোট আইভরি কোস্টের প্লেয়ার, এই প্লেয়ার অভিজ্ঞতা আসলে ইয়ে থাকে না, কিন্তু সবসময় ধরেন মনে হচ্ছে এবার লামিনে ইয়ামালের দিকে একটু বেশি স্পটলাইটটা বেশি থাকবে। এটাই। সাদিও মানে রয়েছেন, সাদিও মানে তো অনেকদিন ধরে খেললো, এবং গতবার আফকনে খেললো। সাদিও মানে অনেকদিন এবং ক্যারিয়ারে সায়ান্নে চলে আসছে। সো আশা করি লিগের আরেকজন গুরুত্বপূর্ণ ফুটবলার আপনার লিভারপুলের মোহাম্মদ সালাহ লাস্ট বিশ্বকাপ খেলবে ইজিপ্টের। হ্যাঁ, সো ওরা তো আসলে তরুণ নাই আর মিলে আসলে এবারে বিশ্বকাপ অনেকের জন্য শেষ বিশ্বকাপ, আবার অনেকের জন্য আসলে নিজেকে নতুন প্রতিভা দেখা যাবে। এর চেয়ে বড় মঞ্চ তো বিশ্বে আর নাই। না, এখানে আসলে যে সব তরুণরা লিগে ভালো করছেন, তাদের আসলে এক ধরনের
স্বীকৃতি এই বিশ্বকাপে স্বীকৃতি, যে কে কতটা আসলে ভবিষ্যতের জন্য ভালো করবে ভালো করবে, বা ভবিষ্যৎ যে ফুটবল বিশ্বকাপ সহ ফুটবলের যে ফিউচার সেটিতে আসলে তারা কতটুকু ইম্প্যাক্ট রাখবে সবকিছু মিলে আসলে এবার বিশ্বকাপ সব দিক থেকে আপনার অনন্য বলি বা নতুন বলি যেসব নতুনত্ব রয়েছে। শেষ একটি ব্যাপার প্রশ্ন যেটি আমার, আপনি এই বিশ্বকাপে কোন দল সাপোর্ট করছেন? আচ্ছা, একদম ফ্র্যাঙ্কলি বলতে আমি আসলে ছোটবেলা থেকে মানে ইতালিয়ান ফুটবলের ভক্ত, বিশেষ করে যখন এসি মিলান আমার প্রিয় ক্লাবই ছিল এসি মিলান, যেহেতু মালদিনি আমার খুবই ফেভারিট একটা প্লেয়ার ছিল। সো এই জায়গা থেকে আমি ইতালি ফুটবলকে ভালোবাসতাম এবং হচ্ছে 6 সালে তারা বিশ্বকাপ জিতল, তখন থেকে আরো বেশি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে গত 3 বিশ্বকাপ ধরে আপনার ইতালি নাই। সো আমার তারপরেও আমি সাপোর্টে বলতে আমি এভাবে যেহেতু একজন মানে স্পোর্টসে লেখালেখি করি, সেটার জায়গা থেকে আমি আসলে নিরপেক্ষ থাকার চেষ্টা করি। সেটা হচ্ছে ব্রাজিলও না আর্জেন্টিনাও না, আমি জাস্ট হচ্ছে ম্যাচটা দেখি, কাজটা করতে হয়, সংবাদের কাজটা করতে হয়। যেমন আপনি যেটি বলছিলেন যে ইতালিকে নিয়ে আপনার যে মানে কি বলে একজন আক্ষেপের কথা, আমি যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে ফুটবল সমর্থক গোষ্ঠী আপনার আর্জেন্টিনা এবং ব্রাজিল, সেখানে আপনি ইতালি করছেন, আমি করছি ধরুন যদি এরকম সাপোর্টিং এর জায়গা বলি একেবারে নিখাত জায়গা থেকে, সেটি জার্মানি। তার মানে আসলে আমরা 4 বার করে বিশ্বকাপ জিতেছি, বিশ্বকাপ পাচ্ছি না বা ওই অর্থে আসলে জার্মান হট ফেভারিটও না এখন পর্যন্ত যেটি। উপল, অনেক আলাপ হলো, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা বিশ্বকাপের অনেক খুঁটিনাটি জানতে পারলাম, হয়তো আমাদের দর্শক যারা তারা সমৃদ্ধ হবেন এবং যে বিশ্বকাপটি শুরু হচ্ছে সেই বিশ্বকাপ নিয়ে তাদের উন্মাদনা আরো বাড়িয়ে দিবে, এরকম একটি প্রত্যাশা আমরা করি। অবশ্যই দর্শক আমাদের কথা শুনছিলেন, আমরা আসলে বিশ্বকাপ নিয়ে নানান বিষয় আপনাদের জানাবার চেষ্টা করেছিলাম এবং প্রত্যাশা করছি যে আপনাদের জানাতে পেরেছি। যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।